আমি ব্যক্তিগতভাবে মানে উগ্রপন্থী। অন্তর্বর্তীকালীন সরকার এটা জাদু মন্ত্রে মানে মেরে ফেলতেছে। এখন আসমান কাঁপে না, এখন আসমান কাঁপে না। এই সীমানা আমাদের প্রায় 2000 কিলোমিটার সীমানা আছে এই পশ্চিম ওয়েস্ট বেঙ্গলের সাথে এবং আমাদের সাথে। এখন সেখানে দুই সীমানার মধ্যে প্রায় এখানে 32টা আসনের মধ্যে প্রায় 28টা আসন জামাতের, আর ওই পাশে হচ্ছে পুরো বিজেপির ভূমিধস বিজয়। তো সব মিলে যখন আপাকে প্রশ্ন করছিলেন তখন আপা বললো যে এটা ভাগাভাগির একটা নির্বাচনের ফল। আমি এটা ধরেই এটাতে আসি আপনার কথায়। আসলে ভাগাভাগির উনি ভাগাভাগির কথা বলেছেন, ভাগার কথা বলেছেন, ভাগিকে এটা বলেন নাই। মানে জামাত ইউনুসের মধ্যে সমঝোতা হয়েছে, কিন্তু ইউনুস আর বিএনপির মধ্যে যে সমঝোতা হয়েছে সেটা কিন্তু উনি বলেন না, কারণ ভাসুরের নাম নিলে খারাপ দেখা যায়। হ্যাঁ, তাহলে আপনি যখন ভাগাভাগি ইলেকশন হবে, জামাত আর ইউনুস যদি এই কমিটমেন্টে আসে বা হচ্ছে একটা সমঝোতা আসে, তাহলে বাকি যে ভাগি সেটা তো হচ্ছে ইউনুস এবং আপনার হচ্ছে বিএনপি, সে তাহলে উপরের দিকে থুতুমালে নিজের গায়ে আসলে পড়বে আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা তো দেখেছি যে ইউনুস সরকার লন্ডনে গিয়ে প্রথম নির্বাচন কখন হবে সেখান থেকে ঘোষণা দিয়েছেন। উনি পারতো সেখানে আলোচনা করে দেশে এসে ঘোষণা দেওয়া যে নির্বাচন কখন হবে, কিন্তু লন্ডনে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে উনি বলেছেন কখন ঘোষণা দেওয়ার জন্য সেটাই ঘোষণা দিয়েছেন। আমরা দেখেছি ইউনুস সরকারের যিনি প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন তিনি এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আমরা দেখেছি ইউনুস সরকারের যিনি আপনার রাষ্ট্রীয় সর্বোচ্চ কর্মকর্তা ছিলেন এই সরকারে এসে উনি আইনমন্ত্রী হয়েছেন। তার মানে কার সাথে ভাগাভাগি হয়েছে, বা আমি মনে করি এটা বললে আসলে আমাদের এই সরকারটা বিপদে পড়ে যায়, কারণ আমাদের প্রধানমন্ত্রীও এটা প্রশ্নের উপরে উঠে যায় যে আসলে প্রধানমন্ত্রী যে নির্বাচিত হয়েছে। কিন্তু এর সাথে আরেকটা চমৎকার কথা বলেছেন যে বিএনপি যদি সেকেন্ড হয়, জামাত যদি থার্ড হয়, তো প্রথম যদি আওয়ামী লীগ হয়, প্রথম চলে গেলে সেকেন্ড থার্ড তো আপনার সরকার এবং অপোজিশন, এটাতে স্বাভাবিক কথা। আপনি যখন আমি মনে করি পুরো বাংলাদেশের চিত্রটা এইটা, আওয়ামী লীগ সর্বোচ্চ আছে, তারপরে বিএনপি, তারপর জামাত। তো আওয়ামী লীগ যদি চলে যায় তাহলে বাকি দুইটা থাকে, তার সরকারি দল বিরোধী দল, তার মানে তো ভোটে হয়েছে, তার মানে ভোটে হয়েছে না। জাতীয় পার্টি তো ভোটের অবস্থা আমরা জানি, থার্ড আগে ছিল, কিন্তু থার্ড অবস্থান পরবর্তীতে আমরা দেখিনি তাদের অবস্থানের কারণে। না না, আমি আপনাকে বললাম আর কি, আপা যেহেতু বলেছে যে এই বিএনপির পরে জামাতের অবস্থান, তো সেই হিসাবে আমি বললাম। তারপরে এবার আসি আপনার এই আপা আরেকটা চমৎকার কথা বলেছেন যে এই পশ্চিমবঙ্গে যে ইলেকশনটা হয়েছে সেটাও আমাদের মতো ভাগাভাগি ইলেকশন বা কারচুপি ইলেকশন হয়েছে। আমি এই ক্ষেত্রে আপার সাথে এর সাথে আমি আপার সাথে একটু একমত। কেন একমত? ধরেন এবার আপনি জানেন আরএসএস এর 1925-এর জন্ম, তাদের 100 বছর পূর্ণ হয়েছে হচ্ছে আপনার গত বছর। তারা বলেছেন যে আপনি জানেন যে বিজেপির যে দলটা, এই দলের মূল দল ছিল হচ্ছে ভারতীয় সংঘ, জাতীয় সংঘ, যেটার শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি ছিলেন এটা প্রধান। শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু পশ্চিমবঙ্গের। তারা সবসময় বলতো যে শ্যামাপ্রসাদ মুখার্জির এলাকায় আমরা আমাদের বিজেপির পতাকা উঠাতে চাই, আরএসএস এর পতাকা উঠাতে চাই। এই যে তাদের একটা চিন্তা অনেক আগ থেকে। এবং কি আরেকটা চমৎকার বিষয়, অনেকেই এই জিনিসটা এইভাবেই করেন, এই যে কারচুপি, ভারতে তো আসলে কারচুপি খুবই কম হয়। এই প্রথম মনে হয় আমরা শুনেছি কারচুপি নিয়ে আপনার মমতা নিজেই সরছেন না, বলছেন না এটা কারচুপি ইলেকশন হয়েছে। কারণ এই বাঙালির মন মানসিকতা তো বুঝে। আমাদের একজন উপদেষ্টা, রাজনৈতিক উপদেষ্টা কিন্তু ওই দেশে আছে, আমাদের যিনি 17-18 বছর কারচুপি ইলেকশন করেছেন, ওনার কিন্তু ব্যাপক বুদ্ধিমান। উনি কিন্তু রাজনৈতিক উপদেষ্টা হিসাবে বাংলাকে কিভাবে আয়ত্তে নিয়ে আসতে হয়, আমাকে মনে হয় মোদীকে কিছু পরামর্শ উনি হয়তো দিয়েছেন যে বাংলাকে আয়ত্ত করতে হলে কিভাবে কারচুপি ইলেকশনটা করতে পারে। সে একটা উপদেষ্টা, কারণ বাঙালির মেন্টালিটি তো উনি ভালো বুঝে। আমরা বাঙালি মেন্টালিটি বুঝবো, যারা হিন্দি তারা হিন্দি এদের মেন্টালিটি বুঝবে যে বাঙালি মেন্টালিটি কেমন, তাদেরকে কিভাবে এইতে নিয়ে আসতে হয়। বাঙালি মেন্টালিটি কেমন, ধর্মভিত্তিক? বাঙালি মেন্টালিটি আমি ধর্মভিত্তিকও আছে। যেমন আপনি যে বললেন যে সীমান্তে জামাতের তো ভালো অবস্থান, কেন সীমান্তে দেখেছেন সীমান্তে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় মুসলিম বেশি। আর আপনি জানেন ধর্ম মুসলিমের পক্ষে সবসময় এমফাসাইজ করে, এবং কি যারা ইসলামিক দল জামাত কিন্তু মুসলিমের পক্ষে সবসময় দাঁড়ায়। তো তাহলে এই যে মুসলিম যখন নির্যাতিত হয়, এখন এটা আমি আসি, দেখেন ভারতের এবার বিজেপি কি করেছে। বিজেপি দুইটা, একটা হচ্ছে আমি প্রথম বলছি একটা ধর্মীয় একটা অনুভূতি নিয়ে আসছে, দ্বিতীয় তারা আরেকটা যে অনুভূতিটা নিয়ে আসে সেটি হচ্ছে আপনি দেখছেন তারা সবচেয়ে বেশি ভোট পেয়েছে আপনার হচ্ছে কুচবিহার এবং হচ্ছে আপনার এই দার্জিলিং ওই অঞ্চলে কিন্তু বহুদিন ধরে তারা চাচ্ছে একটা স্বাধীন মানে একটা আলাদা একটা অঙ্গরাজ্য হওয়ার জন্য আন্দোলন করছে অনেকদিন ধরে। বিজেপি সেটাকে সমর্থন করেছে। বিজেপি বলেছে আমরা তোমাকে অঙ্গরাজ্য হওয়ার সুযোগ করে দিব। যে সুযোগটা এবং কি এই যে অপরচুনিটিটা তাদেরকে দিয়েছে, সেই সুযোগে বিশাল একটা 80% 90% ভোট কিন্তু ওই জায়গার এই যে কুচবিহার এবং দার্জিলিং এর এই অংশের ভোট কিন্তু এবার এতে পেয়েছে। এবং আপনি সবকিছু মিলে এবারের ইলেকশনটা, বিজেপি যে ইলেকশনটা, যেহেতু উত্তোলন মনে রাখবেন যে কিছু রটলে কিছু হলেও ঘটে। যেহেতু মমতা উত্তোলন করলো যে 100টা আসন তাকে হারানো হয়েছে, তার মানে যেহেতু রটেছে কিছু হলেও ঘটেছে।
And ঘটার বিষয়টা কিভাবে করেছে, এই ইঞ্জিনিয়ারিংটা কিভাবে করেছে, আমরা কিন্তু যখন ইলেকশন হয়ে যায় তখন আমরা ইঞ্জিনিয়ারিংটা বুঝি না, কিছুদিন যাওয়ার পর তারপর ইঞ্জিনিয়ারিংটা কিভাবে হয়েছে, কারণ এটা তো একটা আলাদা একটা সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং, ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এটা আমাদের দেশে কিন্তু আমরা ইলেকশন হয়ে যাওয়ার কিছুদিন পরে বুঝতাম, রাতে হয়েছে, কখনো দিনে হয়েছে। তো এবারে আমাদের যিনি উপদেষ্টা আছেন ওখানে বসে কি বুদ্ধি দিয়েছেন বিজেপিকে, কোন স্টাইলে হয়েছে, এটা হয়তো কিছুদিন যাওয়ার পর হয়তো আমরা এটা জানতে পারবো যে কোন ইঞ্জিনিয়ারিং কারণে এভাবে তারা পেয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার কাছে আসতে চাই মাহবুব আজিজ, আপনি যদি এই বিষয় নিয়ে বলেন। আপনি একটু আগে আপনার বক্তব্যের মধ্যে শুরু করেছিলেন যে পুশব্যাকের কথা, সীমান্ত দিয়ে জোরপূর্বক লোক এই দেশে পাঠানোর একটা শঙ্কা, সীমান্ত এলাকায়ও এইটার এক রকমের আতঙ্ক তৈরি হচ্ছিল। আজকে আমরা নিউজে দেখছিলাম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়টি বিবেচনা নিয়ে এই মন্তব্যগুলো করা উচিত। সেখানে ব্রিফিং হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং তারা বলেছে যে বাংলাদেশকে যেসব মামলা রয়েছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে আছে, তাদের বিষয়ে বাংলাদেশকে দ্রুত সিদ্ধান্ত দেওয়ার জন্য তারা সেখানে ব্রিফিংয়ে বলেছে। তো ভারতের বক্তব্য কি মনে হয়, তারা জোর করে কাউকে বাংলাদেশে পুশ ইন করবে, তারা আইনি প্রক্রিয়ার অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে চাচ্ছে? দেখুন, এই সমস্যা কিন্তু খুব গভীরভাবে একটু ভেবে দেখা দরকার। যেভাবে ভাই বললেন যে জামাত মজলুমের পক্ষে সব সময় দাঁড়ায়, কাজেই এইগুলা কিন্তু এই শুধু রাজনৈতিক কথা কিন্তু নয় শুধু, এবং এখানে মানুষ বিশ্বাস করতে শুরু করেছে দুপাশেই। আপনি মজলুম তৈরি করা হচ্ছে, রাষ্ট্র তৈরি করছে বিভিন্নভাবে, সেখানে যত বেশি অশিক্ষা, যত বেশি দারিদ্র্য, যত বেশি অন্যায়, তত বেশি ধর্ম। যেখানে আপনার যুক্তির পরাজয়, সেখানে ধর্মাশ্রয়ী রাজনীতির বিজয়। আপনি পৃথিবীর বিভিন্ন দেশে দেখুন, আপনি পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, লেবানন, ইরাক, সব জায়গায় আপনি কেন এই ধর্মবাদী, আমেরিকার কথাটা তো আলাদা, সেখানে ধর্মের ব্যবহার নাই। সেখানে কি রাজনীতিতে আপনি এইভাবে সিরিয়া ইরাকের পর্যায়ে চলে গেছে আমেরিকা? এটা কি বললেন ভাই? প্রেসিডেন্ট শপথ নেয় বাইবেলের উপর আছে কি নাই? বাইবেলে আমি কিন্তু উত্থানের কথা অবশ্যই সেখানে তারা কি দখল করেছে নির্বাচন ছাড়া কিছু? ধর্মভিত্তিক রাষ্ট্র তারা তৈরি করে ফেলেছে, এটা প্রথম শুনলাম, আমাকে জানতে হবে। না আপনি তো আমার কথাটা আপনি বোঝেন, আমি কি বললাম? আমি বললাম ধর্মভিত্তিক রাজনীতি তৈরি, ধর্মভিত্তিক দেশ তৈরি করে ফেলেছে। ইরাক এখান থেকে শুরু করুন, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লেবানন, যুক্তরাষ্ট্র নিজের দেশে সকল সুযোগ সুবিধা মানবাধিকার অক্ষুণ্ণ রেখে এই সমস্ত দেশে কিন্তু ধর্মকে আফিম বানিয়ে বিক্রি করছে। সেটা আপনি বলতে পারেন। আপনি এইখানে পাকিস্তানে বলুন, আফগানিস্তানে বলুন, ইরাকে বলুন, সিরিয়ায় বলুন, লেবাননে বলুন, সেইখানে আমেরিকার ইন্ধন আছে, কিন্তু নিজের দেশটিতে কিন্তু তারা সেইটা কাজ করছে না। আপনি বাইবেলে বলুন, আর যেখানেই তারা হাত দিয়ে করুক না কেন, নিজের দেশটা ঠিক রেখে তারা এটা করছে। আর আমাদের এই দেশগুলোতে কি হয়েছে, আমাদের রাষ্ট্র এই ব্যাপারে উদাসীন এবং নির্বিকার হয়ে কখনো কখনো সাম্প্রদায়িকতাকে পৃষ্ঠপোষকতা করে, যেমন আপনার আওয়ামী লীগের এই যে 3 দফা যে নিজেদের মতো করে নির্বাচন, আমির নির্বাচন, রাতের বেলা নির্বাচনে সাম্প্রদায়িক শক্তিকে কিন্তু পৃষ্ঠপোষকতা ছিল আওয়ামী লীগের পক্ষেও। আওয়ামী লীগ যতই বলুক না কেন তারা উদার প্রগতিশীল ইত্যাদি মুক্তবুদ্ধি মুক্তিযুদ্ধের পক্ষে চেতনার কথা বলেছে, কিন্তু মুক্তিযুদ্ধের কোন চেতনাটিকে তারা চর্চা করেছে? তারা যে রাতের বেলা ভোট করেছে, এটা মুক্তিযুদ্ধের কোন চেতনার সাথে সম্পর্কিত? এবং তারা যে এইভাবে গুম খুন করেছে, সেটাই বা কোন চেতনার সঙ্গে জড়িত? তারা মুখে মুখে মুক্তিযুদ্ধের কথা বলেছে, যেই কারণে বাংলাদেশের যে মূল প্রত্যয়টি ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্রই উপেক্ষিত রয়ে গেছে, এবং বাংলাদেশের ভেতরে বিভিন্ন শ্রেণী পেশার উৎপত্তি তৈরি হয়েছে। আপনি দেখুন, এই যে আমাদের এই পুরো সাবকন্টিনেন্টের মূল সমস্যাটা কোথায়? ধর্মটাকে রেখে ব্রিটিশরা পালিয়ে গেল, যে এবার তোমরা মারামারি করো। 1940 সালের যে লাহোর প্রস্তাব, সেখানে কি ছিল? ধর্মভিত্তিক রাষ্ট্র হবে বটে, কিন্তু যেখানে যেই ধর্ম শীর্ষে আছে সেখানে পূর্ণ রাষ্ট্র হবে, মানে পাকিস্তান দুটি হবে না এবং একটি আরেকটিকে শাসন করবে না। এটাই ছিল 40-এর লাহোর প্রস্তাবের মূল কথা। সেইখানে কিন্তু জামাত গিয়ে বিরোধিতা শুরু করলো, এবং জামাত পাকিস্তান হওয়ার সময় বিরোধিতা করলো। জামাত তাগুদি আইনের কথা বলে গণতান্ত্রিক রাজনীতির বিপক্ষে গেল, যে না, তাদের যে মূল নেতা মওদুদি বললেন যে গণতান্ত্রিক রাজনীতি মানে হচ্ছে তাগুদি আইন, এটা কখনোই এটা আল্লাহর জবাবদিহিতে, আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে চলে যায়, কাজে আমাদের নির্বাচন করা যাবে না। এটা তাদের পুস্তকে লেখা আছে। সেই জামাতে ইসলামী গত 70 বছরের মধ্যে এই সাবকন্টিনেন্টে সবচেয়ে বড় যেই নির্বাচনী রেজাল্টটি পেল, এটা কিন্তু আপনার সাথে আমি অবশ্যই একমত যে তত্ত্বাবধায়ক সরকার এই ফিল্ড তৈরি করে দিয়েছে, এবং এই ফিল্ড তৈরি করার জন্য যা যা করা দরকার, তাদের যেই সমস্ত কর্মসূচি আমরা দেখতে পাই, তাতে সম্ভব হলে তারা তাদেরকে বিজয়ী আসনেও আপনার সাথে কোন বিষয়ে একমত? ভাগাভাগি নির্বাচন, এবং আমি তার সাথে একটু যুক্ত করতে চাই। একমত মানে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের হাত আছে,
মানে এই অন্তর্বর্তী উল্লঙ্ঘনে, সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের হাত আছে এই উল্লঙ্ঘনে, জামাতের উল্লঙ্ঘনে। কারণ সর্বশেষ গ্রাহ্য নির্বাচনে জামাতের ভোট হচ্ছে 4 থেকে 7%, সেই ভোট 36% হয়ে গেল কি করে? এবং এই হঠাৎ করে বাংলাদেশের মূল রাজনীতিতে এতখানি প্রভাব বিস্তারকারী দল কি করে জামাত ইসলামী হয়? যারা বিজেপির সাথে জামাতের কিন্তু একটা পার্থক্য আছে। বিজেপি বলুন বা ভারত পাকিস্তান বলুন, তার সাথে বাংলাদেশের পার্থক্যটা হচ্ছে পাকিস্তানের পাকিস্তান জিন্দাবাদ সরকার পরিবর্তনের সাথে সাথে স্লোগান পরিবর্তন হয় না। আচ্ছা। তাদের জাতির পিতা বারবার পরিবর্তন হয় জি। না। ইন্ডিয়াতেও তাই, বারবার পরিবর্তন হয় না। বাংলাদেশে কিন্তু রাজনীতির এক সরকার পরিবর্তন হয় আর এগুলো পরিবর্তন হয়। কারণটা কি? আমাদের বাংলাদেশের ওই মুক্তিযুদ্ধের প্রশ্নে বড় রাজনৈতিক দলগুলোর না, বিরোধী কিন্তু অবস্থা। অন্তর্বর্তী সরকারের যদি জামাতের সাথে এরকম সখ্যতা বা লিয়াজত থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তারা তাদের উপদেষ্টাদের কেউ কেউ যখন এই কথা বলে যে আমরা জামাতকে মেইন স্ট্রিমে আনতে দেই নাই, আমি বলতেছি এই কথা। সে- আমি বলতেছি এই কথা। এটা খুব চমৎকার প্রশ্ন, খুবই যুক্তিযুক্ত একটি কথা। না, খুবই যুক্তিযুক্ত কথা। আপনি কখন বলবেন কোনো প্রসঙ্গ ছাড়া আমি কিন্তু রাতের বেলা ভাত খেয়ে আসি নাই, তার মানে কি আপনি একটা তথ্য দিতে চাচ্ছেন যে আপনি ভাত খাননি। ওনাকে কেন আগ বাড়িয়ে বলতে হলো আমরা সাম্প্রদায়িক শক্তিকে মেইন স্ট্রিম হতে দেইনি? ওনাকে কে জিজ্ঞেস করেছিল? তার মানে আমি কিন্তু ওই ভাড়ারে নেই। ভাড়ার করে কে রে? আমি কলা খাইনি। এবং তারা এই কথাটি আগ বাড়িয়ে বলছে কেন? আদিলুর রহমান খান যখন এই যে শাপলা চত্বরের গণহত্যার তালিকা করেন, আমি আজকে পত্রিকাগুলো নিয়ে এসেছি, দেখানোর দরকার নাই, যদি আপনারা দেখতে চান পরে দেখে নেবেন, যে 6ই মে 2013 সালের প্রধান পত্রিকাগুলোর খবরগুলো কি ছিল। আমরা যে একটা কথা বলি, আমরা কোনো গণমাধ্যমকেও কি আমরা বিশ্বাস করব না? সেদিন প্রথম আলোর শিরোনাম কি, সমকালের শিরোনাম কি, ডেইলি স্টারের কোথায় ছিল? সেখানে তো কোনো গণহত্যার কথা বলা হচ্ছে না। সে তার আগে যে আমার দেশ পত্রিকার যে ভূমিকা ছিল, যে দুই মুখোমুখি বসিয়ে দেওয়া হেফাজত এবং শাহবাগকে, এই যে সব সময় ধর্মের সঙ্গে আপনার মুক্ত মনাদের যে একটা আক্রমণের মধ্যে ফেলে দেওয়া, এটা তো আমাদের একটা রাজনৈতিক বর্গ। আপনি যখন আবরার ফাহাদের হত্যার বিচার চাইবেন, এটা খুবই জরুরি এবং বিচার হয়েছেও, 20 জন ছাত্রলীগের এখানে ফাঁসি হয়েছে। আপনি হুমায়ুন আজাদের বিচারটা সেভাবে করবেন না কেন? কুপিয়ে যখন মানা হলো, 13 জন মুক্তমনা ব্লগারকে যখন খুন করা হলো, একটি বার উচ্চারণ হয় না কেন? অভিজিৎ সেনকে নিয়ে যে মারা হলো, একটি বার উচ্চারণ হয় না কেন? আপনার এই দীপুচন্দ্র দাসকে যখন পুড়িয়ে মারা হলো, সেইটা নিয়ে কোনো কথা হচ্ছে? 11 বছরের একটি মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে মাদ্রাসার, সেটা নিয়ে কোনো বিরোধী দলের উচ্চকিত অবস্থান আছে? আপনি মাদ্রাসায় যে ধর্ষণ এবং বলাৎকার হয়, সেটা নিয়ে আমরা গত 50 বছরে মজলুমের পক্ষে সব সময় দাঁড়ানো জামাতকে কোন কথা বলতে শুনেছি? এই যে মজলুমের পক্ষে সব সময় দাঁড়ানো জামাত গত 50 বছরে কোন রাজনৈতিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে? শাপলা চত্বরের গণহত্যার বিষয়টা নিয়ে আসছিলেন, কি জিনিস নিয়ে আসছেন আজকে বললেন? এই যে সেখানে কি যেইটা- আপনার মানে মত কি সেখানে কিছু হয় নাই? না, কিছু হবে না কেন? গণহত্যা ঘটে কিছু নাই হয় না, অথবা কিছু হয় নাই। আর গণহত্যা তো এক জিনিস না, দুইটা। এই যে দেখুন, এই যে আশা করি দেখা যাচ্ছে, শিরোনাম পড়ে দেখি আমরা। অবরুদ্ধ ঢাকায় ব্যাপক সহিংসতা, আচ্ছা হ্যাঁ, এবং সেখানে তারপরে শাপলা চত্বর ছাড়তে বাধ্য হলেন হেফাজতের কর্মীরা। আচ্ছা তারপরে রাজধানীতে 8 ঘন্টার ধ্বংসযজ্ঞ, সেখানে বলা হচ্ছে কি কি হয়েছে। আর সমকাল পত্রিকাটা একটু দেখাই। সমকালে বলা হচ্ছে এই যে, শেষ রাতে সারাশি অভিযান, পল্টন জুড়ে তাণ্ডব এবং শাপলা চত্বর হেফাজত মুক্ত। এই হচ্ছে তারপরের দিনের পত্রিকা। এর পরের পত্রিকাগুলো সবগুলো পাওয়া যায়। গণমাধ্যম তো অনুপস্থিত ছিল না বাংলাদেশে, আপনারাও পত্রিকা টেলিভিশনেই ছিলেন, আমরাও সকলেই ছিলাম। কাজে এখন যখন বলা হচ্ছে 50 জন, 60 জন, কেউ কেউ বলছেন 100 জন ইত্যাদি, এদের কি পরিবার পরিজন নাই? এই 100 জনের পরিবার পরিজন কোথায়? রাষ্ট্র কয়জনের হিসাব দিয়েছে? আইন কর্মকর্তা কয়জনের হিসাব দিয়েছে? বিভিন্ন সময়ে তো রাষ্ট্র বিভিন্ন না, হিসাব এইবারের- দেয়। এইবারের হিসাব এখন? এইবারের যে হিসাব, আমার কথা হচ্ছে খালেদা জিয়াও তো 8 বছরের জেলে ছিলেন, তখন রাষ্ট্র দেয় নাই হিসাব, 2 কোটি টাকার হিসাব। রাষ্ট্র তো এখন হিসাবটা বদলাই ফেলেছে। রাষ্ট্র কখন কি কথা বলে এটা তো আমিও জানি, আপনিও জানেন। কাজে রাষ্ট্রের সব বক্তব্যের সাথে তো আমি একমত নই। যারা এই কারণ বিষয়ে আমরা সমালোচনা চাক্ষুষ ছিলাম। জি। বিবিসি একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সংবাদ মাধ্যম, তার প্রধান যখন বলেন যে আমার সাংবাদিক কাদের করলো না, একজন খ্যাতনামা সাংবাদিক সারা রাত সেখানে উপস্থিত ছিলেন, উনি বলেছেন যে 5 তারিখে রাতে আমি কোনো হত্যাকাণ্ড দেখিনি। জি। তো এই বিষয়গুলো আমরা কেন আমরা আমলে নেব না? জি, পাপি আপা, এই বিষয় নিয়ে আপনি কিছু হ্যাঁ, আমি এখানে বলতে চাচ্ছি, প্রথমে আমি রাসেলের 2-4টা কথার উত্তর দিতে চাই। রাসেল যেটা বলেছে যে লন্ডনে যে কারো নির্বাচনে ডিক্লেয়ারটা দিল জামাত, আমি বারবারই বলছি একই কথা, ওরাও বারবার বলছে একই কথা, যে এক কথা প্রত্যেকটা টেলিভিশনে রিপিট করতে হচ্ছে
এবং ওনারা জেলায় জেলায় যে জনসভাগুলো করে ওই একই কথা বলে যে জামাত ইসলাম ক্ষমতায় চলে আসছিল, জামাত ইসলামের ক্ষমতা কনস্পিরেসি করে 100 সিট আমরা ছেড়াই নিচ্ছি। প্রত্যেকটা জেলার ওনাদের যে এমপিরা সহ যে নায়েবে আমিররা আছে 100 সিট কি বিএনপি নিয়ে নিয়েছে তাই নিয়ে নিচ্ছে। অভিযোগ করে? হ্যাঁ হ্যাঁ, আমার চাঁপাইনবাবগঞ্জে যে বক্তব্য নুরুল ইসলাম বুলবুল সাহেবের শুনলাম, ওনাদের বিশাল নেতা এবং ওনাদের সব রাকসু ইকসু যে তার ইলেকশন পর্যন্ত করতে গেছিল। তো সেই পরিপ্রেক্ষিতে আমি এখানে বলতে চাই, দেখেন রাজনীতিতে আপনি লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছেন, তাহলে জাতীয় পার্টিকে কোন কারণে ভোট করতে দিলেন না? আওয়ামী লীগের দোসর বলে, আওয়ামী লীগের দোসর, কারণ ওরা বিরোধী দল ছিল। তো জামাতেরও তো একদিন ওইরকমই আসবে দিন যে কেন? বিএনপির আমলে জাতীয় পার্টি তো নির্বাচন করেছে। এটা করা হয়েছে নির্বাচন, এটা নির্বাচন কি করা হয়েছে? নামে মাত্র দাঁড়ানো হয়েছে, বেসিক্যালি নামে মাত্র দাঁড়ানো হয়েছে, কিন্তু ভোট করার মতো যে আপনার স্পেস এবং তাদের রাষ্ট্রীয়ভাবে যে নিরাপত্তা থেকে শুরু করে সবকিছু দেওয়া কিছুই করা হয়নি। আপনি শামীম পাটোয়ারিকে ডেকে নিয়ে আসবেন, ডেকে নিয়ে আপনি শুনবেন যে আপনি তো একজন প্রার্থী ছিলেন, কিভাবে ভোট করলেন এবং আপনার দল কিভাবে ভোট করলো, কেউ কি বেরোতে পেরেছে, কেউ কি বেরোইছে, কেউ কি কোনো পরিস্থিতির যে পরিস্থিতির তারা প্রার্থী হয়ে তাদের ক্ষেত্রে প্রার্থী হয়ে অন্তর্বর্তী উপলব্ধি সরকার করা বা হয়েছে। রাষ্ট্র সে সময় কি করেছে? অন্তর্বর্তীকালীন সরকার জামাতকে নিয়ে আসবে বিরোধী দলে এবং আনুপাতিক হারে ভোটের পরিসংখ্যানটা ব্যাপক হারে বাড়াবে, যার কারণে তারা বিভিন্ন জায়গায়, শুনেন আমার এলাকায় চাঁপাইনবাবগঞ্জে 1 লক্ষ আওয়ামী লীগের ভোট আছে, তো 1 লক্ষ আওয়ামী লীগের ভোটার কি ভোট দিতে গেছে? তো ভোটগুলো তো কোনো না কোনো ভাবে দেখানো হয়েছে জামাতের পাত্রে, এবং হা ভোটকে জিতানোর জন্য হা ভোটের সাথে রেশিও টানতে যে, কারণ আওয়ামী লীগরা যদি 1 লক্ষ দিতে যায় তো 1 লক্ষ না ভোটে পড়বে, হায় পড়বে না, কিন্তু হা ভোটের রেশিওটা ঠিক করতে যে তখন কিন্তু তারা ওই ভোটের পরিসংখ্যানে পার্সেন্টেজেও দেখা গেছে 90%, আচ্ছা। 85%, এরকম পার্সেন্টেজ চাঁপাইনবাবগঞ্জে যে ভোটগুলো কিন্তু হয়েছে। আচ্ছা। এখন আমি যেহেতু একটা নির্দিষ্ট জেলায় থেকে ভোট করেছি, তো নির্দিষ্ট জেলাটা আমি যত সুন্দর করে বলতে পারবো, অন্যান্যগুলো আমি রাজনৈতিক বিশ্লেষণের ভিত্তিতে আমাকে কিন্তু বলতে আপনি হবে। এক কথাই